এই মুহূর্তে সমস্ত বেকার যুবক যুবতীদের মনে একটা প্রশ্ন জাগছে, যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে? আপনারা তো ইতিমধ্যে খবর পেয়েছেন নিশ্চয়ই। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতায় কিন্তু আগের তুলনায় টাকার পরিমাণে ডবল করা হয়েছে। কিন্তু এই যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে? সরকার কিন্তু ইতিমধ্যেই অন্যান্য প্রকল্প নিয়ে মুখ খুলেও যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো প্রকার তথ্য প্রকাশ করেনি। শুধু একবার বলেছিল, যারা যুবক যুবতী রয়েছেন তারা আর ১,৫০০ টাকা করে নয়, তাদের প্রতি মাসে দেওয়া হবে ৩,০০০ টাকা। তবে সেটা ততদিন পর্যন্ত দেওয়া হবে যতদিন পর্যন্ত বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। এখানটা আপনারা নিশ্চয়ই ভাবছেন, তাহলে কি যুবভারতী প্রকল্প বন্ধ হয়ে গেল? তাহলে কি আর টাকা পাবো না? তাহলে আপনাদের বলে রাখি, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই মুখের ঘোষণা করেছিলেন এ রাজ্যের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। সেটা ১০ বছর আগে থেকে শুরু হোক কিংবা ১৫ বছর আগে সব প্রকল্প চালু থাকবে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যুবশক্তি প্রকল্প বন্ধ হবে না, সেটাকে কনভার্ট করে যুবশক্তি প্রকল্পে পরিণত করা হবে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে, যারা যুবশক্তি প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের তো কোনো সমস্যা নেই, তার তো যুবশক্তি প্রকল্পে কনভার্ট হলেই ৩,০০০ টাকা প্রতি মাসে পাবে। কিন্তু যাদের এখনো পর্যন্ত কোনো প্রকার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে তাদের কি হবে? তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে নাকি করতে হবে না? আপনারা একটা জিনিস নোটিস করবেন, নতুন সরকার আসার আগে আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের ফর্ম কিন্তু সব এদিক থেকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছি। এখান থেকে বোঝা যাচ্ছে সরকার তরফ থেকে অনেক বড় গাফিলতি হয়েছে। আর সেজন্যই প্রত্যেক ছেলেমেয়েরা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পায়নি। কিন্তু এবার নতুন সরকার আসার কারণে কিছুটা হলেও সবার মধ্যে আশার আলো জেগেছে। যারা এতদিন টাকা পায়নি এবার তারা টাকাটা পাবে। তবে আমার মতে মনে হচ্ছে পুনরায় কিন্তু আবেদন করতে হতে পারে। অন্তত এবার সরকার তরফ থেকে গাফিলতি হওয়ার চান্সটা একদমই কম, কেননা নতুন সরকার গঠন হয়েছে। এতে গাফিলতি হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। হয়তোবা ভেতরে ভেতরে সরকার কীভাবে আবেদন প্রক্রিয়া শুরু করা যেতে পারে কিংবা কী কী কাগজপত্র লাগবে বা নতুন কোনো আলাদা পোর্টাল শুরু করার সিদ্ধান্ত নিচ্ছে। আর ঠিক এই জন্যই হয়তো বাকি সব প্রকল্পের কথা নিয়ে আলোচনা করলেও যুবশক্তি প্রকল্প নিয়ে এখনই কোনো ঘোষণা করছে না, এমনটাই আন্দাজ করা যাচ্ছে। তবে আশা করা হচ্ছে খুবই শীঘ্রই এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছু না কিছু ভালো খবর শোনাবেন সকল বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে। তবে এর সাথে আপনাদের বলে রাখি যে মাসিক ভাতা কত টাকা হতে পারে, ঠিক আছে? কেননা এখানে দেখবেন, এখানে বলা হয়েছে যে ৩,০০০ টাকা কিন্তু প্রতি মাসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে ডবল ইঞ্জিন সরকারের গ্যারান্টি। আর পেমেন্ট মোড হতে পারে শুধুমাত্র ডিবিটি, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা তো জানেন যে এর আগে যুবভারতী প্রকল্প থেকে টাকা দেওয়া হয়েছিল প্রতি মাসে ১,৫০০ টাকা। তবে সেই যুবভারতী প্রকল্প থেকে কনভার্ট করে যদি যুবশক্তি প্রকল্প করা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার ৩,০০০ টাকা করে পাবেন। সেটা যদি কনভার্ট করা হয় সেক্ষেত্রেও ৩,০০০ টাকা করে পাবেন। আর যদি নতুন করে আবেদন করতে হয় সেক্ষেত্রেও আপনার ৩,০০০ টাকা করে পাবেন। তবে আগে আপনার টাকাটা কীভাবে পেতেন? আপনার ডিরেক্টলি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার মাত্রই আপনার টাকাটা পেতেন, ঠিক আছে? এবার কিন্তু পেমেন্ট মোডটা বদলে দেওয়া হয়েছে। কী হতে পারে যে ডিবিটি লিঙ্ক কিন্তু করতে হবে। আপনার আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা ঢুকবে। তারপর নেক্সট আপনাদের জানিয়ে রাখি যে যোগ্যতা কী কী থাকা দরকার। এক্ষেত্রে কিন্তু সম্ভাব্য ৭টি শর্ত থাকতে পারে। প্রথম কি শর্ত রয়েছে যে বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত। তবে এটা কিন্তু মনে করা হচ্ছে, তবে এখনও কিন্তু অফিসিয়ালি কোনো জানানো হয়নি। বয়স বাড়তে পারে কিংবা কমতে পারে, ঠিক আছে? তারপর নেক্সট কি বলা হয়েছে যে নাগরিকত্ব, ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তারপর নেক্সট বলা হয়েছে ভোটার লিস্ট, ভোটার তালিকায় কিন্তু নাম থেকে বাধ্যতামূলক করা হয়েছে। তারপর ৪ নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক পাস এবং উচ্চশিক্ষিত হলে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ এখানটা আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু কমসে কম যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য হতে হলে আপনাদের কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। আপনার কিন্তু 8 পাস কিংবা নবম ক্লাস পাস হলে কিন্তু হবে না। তারপর নেক্সট কি রয়েছে যে ৫ নম্বর বেকারত্ব। এখানে ৫ নম্বর বলা হয়েছে যে সরকারি বা বেসরকারি চাকরি নেই, ঠিক আছে? আপনি যদি সরকারি চাকরি করে থাকেন বা বেসরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের জন্য আবেদনযোগ্য হবেন না। তারপর নেক্সট কি বলা হয়েছে যে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয় না। যদি আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তারপর নেক্সট কি বলা হয়েছে এখানে দেখবেন ৬ নম্বর বলা হয়েছে আয় সীমা।
পরিবারের মাসিক আয় 15,000 টাকার নিচে হতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন, যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করবেন, তার পরিবারের মাসিক আয় হতে হবে 15,000 টাকার নিচে। তবে এটাও কিন্তু একটা অনুমান করে বলা হচ্ছে, তবে অফিসিয়ালি বলা হলে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেব। তারপর কি রয়েছে যে অন্ন ভাতা। যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা পেলে আপনি কিন্তু যুবশক্তি পাবেন না। এক ব্যক্তি এক প্রকল্প। এক্ষেত্রে এখানটা ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা পেয়ে থাকেন, কিংবা কৃষক বন্ধু কিংবা বিধবা ভাতা থেকে টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যুবশক্তি প্রকল্প থেকে আবেদন করতে পারবেন না। যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। তারপর নেক্সট আপনাদের বলে রাখি যে নেক্সট বলা হয়েছে কি যে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, অর্থাৎ কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। এখানে প্রথমে কি বলা হয়েছে যে আধার কার্ড, মোবাইল লিঙ্ক মাস্ট। আপনার যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডের সাথে যদি মোবাইল লিঙ্ক যদি করা থাকে, যদি এখনও যদি আপনার আধার কার্ডের সাথে কোনো প্রকার মোবাইল লিঙ্ক না করে থাকে, সেক্ষেত্রে এখন সময় রয়েছে, আপনারা কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্কটি করে ফেলুন। তারপর নেক্সট কী বলা হয়েছে ভোটার আইডি কার্ড, নাম ভোটার লিস্টে আছে কিনা চেক হবে। তারপর নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে যে ব্যাংক পাসবুক, আধার সিডেড প্লাস ডিবিটি এনেবলেড। এখানটা আপনি বলে রাখি আপনার যে ব্যাংক পাসবুক রয়েছে তার সাথে কিন্তু আধার সিডেড প্লাস ডিবির লিঙ্ক থাকতে হবে। তবে ডিবির লিঙ্ক করতে হলে কিন্তু দুটি রাস্তা খোলা রয়েছে, একটি হচ্ছে অনলাইন, একটি হচ্ছে অফলাইন। তবে এই দুটি পদ্ধতি কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে ডিবির লিঙ্ক করবেন, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন। তারপর 4 নম্বর রয়েছে যে মাধ্যমিক অ্যাডমিট অথবা মার্কশিট, বয়স ও শিক্ষার প্রমাণ হিসেবে। তারপর নেক্সট কী বলা হয়েছে এখানে দেখবেন 5 নম্বর বলা হয়েছে ক্লিয়ারলি যে এখানে বলা হয়েছে যে বাসস্থানের প্রমাণ, রেশন কার্ড অথবা বিদ্যুৎ বিল বা পঞ্চায়েত সার্টিফিকেট আপনারা দিতে পারেন, বাসস্থানের প্রমাণ হিসেবে কাজে লাগবে। তারপর নেক্সট বলা হয়েছে আয়ের শংসাপত্র, বিডিও অথবা এসডিও অফিস তরফ থেকে ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে, যেখান থেকে প্রমাণ হবে যে আপনার আয় কত। তারপর 7 নম্বর রয়েছে বেকারত্বের হলফনামা, নোটারি এফিডেভিট যে চাকরি নেই, এটার মাধ্যমে কিন্তু প্রমাণ হবে যে আপনি বেকার। ঠিক আছে। তারপর রয়েছে 8 নম্বর পাসপোর্ট সাইজের ছবি 2 কপি। তারপর 9 নম্বর বলা হয়েছে কি বলা হয়েছে মোবাইল নাম্বার, আধারের সাথে লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ আপনি আবেদন করার সময় অনলাইন কিংবা অফলাইন আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বার সাথে যদি আধার কিন্তু লিঙ্ক থাকতে হবে, এটা কিন্তু মাস্ট। তারপর নেক্সট কী রয়েছে কাস্ট সার্টিফিকেট, আপনি যদি এসসি এসটি ওবিসি কিংবা জেনারেল হয়ে থাকেন কিংবা আরও অন্যান্য কাস্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনি দিতে হবে। তো আজ এই পর্যন্ত ছিল যুবশক্তি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যদি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।